নদিয়া জেলার বেথুয়াডহরি অভয়ারণ্য কলকাতা থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এক শনিবার সকালে আমরা ঘূরণচণ্ডীর দল খোলার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে জড়ো হয়ে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এই বেথুয়াডহরের উদ্দেশ্যে। ভ্রমণার্থীদের সুবিধার্থে রুট ম্যাপটি দেওয়া থাকলো। পূর্ব পরিকল্পনা কিছু ছিল না। ফুলিয়ে আসতে এলিনা বলে উঠল, কৃত্তিবাস ওঝার জন্মস্থানের ওপর দিয়ে যখন যাচ্ছি, ওনার স্মৃতিসৌধটা একবার ঘুরে গেলে কেমন হয়। সকলেই সহমত হলাম। হ্যাঁ, এই ফুলিয়াতেই ১৩৮১ সালে জন্মগ্রহণ করেছিলেন মহাকবি কৃত্তিবাস ওঝা। বাল্মীকি রামায়ণকে বাংলায় অনুবাদ করে জগৎবিখ্যাত হন কৃত্তিবাস ওঝা। আমরা বাঙালিরা আজও রামায়ণ বলতে কৃত্তিবাস রামায়ণের সাথেই প্রথম পরিচিত হই। এই বটগাছের তলায় বসেই কৃত্তিবাস রামায়ণ রচিত হয়েছিল। ভেবেই কেমন যেন শিহরিত হয়ে উঠল আমাদের বাঙালি রক্ত। এটি মহাকবির স্মৃতিসৌধ। বিশাল মাটির অন্যদিকে রয়েছে কৃত্তিবাসের নামে বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন মেলার মহল এই মাঠে এবং শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ। মাঠের পাশেই বড় কালী পুজো, তারই জাঁকজমক আমাদের চারিদিকে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ভেতরে এই অভয়ারণ্যটি। আজকে আমাদের নিশিযাপন এইখানে। পাশাপাশি দুটি কটেজ, ওপাশে ময়ূর আর ময়ূরী। সামনে ছোট্ট একটা বারান্দা। ৩৪ নম্বর জাতীয় সড়কের ঠিক গায়ে এই অভয়ারণ্য। এন্ট্রি গেট থেকে ঢুকেই ডান হাতে পাশাপাশি সুন্দর এই দুটো কটেজ। বাহ, বাইরের টুরিস্টরা মোটামুটি এই ৪টের মধ্যে বেরিয়ে গেলে পরেই এই অভয়ারণ্য শুধুই আমাদের। আসুন আজকে ঘরগুলোর সাথে একটু আলাপ করিয়ে দিই। ডাইনিং স্পেস, ছোট্ট একটা কিচেন, আর দেখি এ পাশটায় কি আছে। আবার সেই বারান্দা। এখন বিকেল ৫টা। শীতের বিকেল, বুঝতেই পাচ্ছেন। সূর্যাস্ত হয়ে গেছে আরও প্রায় ৮ ঘন্টা আগে। আমরা ঘূরণচণ্ডীর দল বেরিয়ে পড়েছি। বেথুয়াডহরির ফরেস্টের একেবারে ভেতরে কয়েকটা ট্র্যাক আছে। আমরা ওই ট্র্যাকগুলোতে এখন ঘুরবো একেবারে অন্ধকার হওয়া অবধি। বেথুয়াডহরিতে যারা এসছেন তারা এটা জানবেন যে এখানে এটাই হচ্ছে বৈশিষ্ট্য। মেন যে গেটটা, সেই গেটটা কিন্তু 3:30-এর পরে বন্ধ হয়ে যায়। বাইরের ভিজিটার্সরা অ্যালাউড অনলি টিল
3:30 PM or 4 PM, ডিপেন্ডিং অন দ্য সিজন। এটা শীতকাল বলে 3:30টার মধ্যে কিন্তু বাইরের গেট বন্ধ হয়ে যায়। তারপরে একমাত্র যারা ভেতরে থাকেন ফরেস্টের কটেজে তাদের জন্যে এই অরণ্য অ্যাক্সেসেবল। আমরা চাইলে রাত 12টা 1টা অবধি এই জঙ্গলে ঘুরে বেড়াতে পারি, এটা লিগাল। বেথুয়া ডহরির এটাই হচ্ছে মজা। তো আমাদের অ্যাডভাইস হচ্ছে যারা বেথুয়া ডহরিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই ফরেস্টের যে বাংলো সেটা বুক করে আসবেন, নাহলে কিন্তু বেথুয়া ডহরির মজা আপনারা পাবেন না। চলুন আমরা এগিয়ে যাচ্ছি, অন্ধকার অবধি দেখা যাক কিছু চোখে পড়ে কি না। আপনারা দেখতে পাচ্ছেন সামনে গভীর জঙ্গল, দুপাশে কিন্তু আমাদের গভীর জঙ্গল। চোখ কান খোলা রাখছি আমরা, দেখি কিছু দেখতে পাই কিনা। ফরেস্ট পরদিন সকাল এখানে হরিণদের নির্দিষ্ট স্থানে খেতে দেওয়া হয় সকাল 8টার দিকে। আমরা তাই যথাসময় বেরিয়ে পড়েছি যদি মৃগদলের দেখা পাওয়া যায়। অরুণ কিরণের সত্য স্নাত অরণ্যের এই সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। হরিণদের খাবার দিয়ে এক বনকর্মী চলে যাচ্ছেন তার অন্য কাজে। বেথুয়া ডহরির অভয়ারণ্যে এখন হরিণদের সংখ্যা প্রায় 300 আর ঘড়িয়াল 4খানা। এছাড়া প্রচুর পাখিদের নির্বিঘ্ন বাসস্থান এই অরণ্য। কিছুটা এগোতেই দেখা মিলল এই একদল হরিণের। ইনি আবার একা থাকতেই পছন্দ করেন মনে হচ্ছে। আমরা এখন এসে গেছি ঘড়িয়ালদের জলাশয়ের সামনে। জল থেকে উঠে ডাঙায় আয়েশ করে রোদ পোহাচ্ছেন বাবুরা। জঙ্গলের পেছন দিকে এটি অন্য একটি লেক। আগে এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, তবে এখন আর নেই।
এই লেকের পাশ দিয়েই রাস্তা চলে গেছে ফরেস্ট রেস্ট হাউসে। মূলত ফরেস্টের বড়বাবুরা এলে সেখানে থাকেন। ফরেস্ট রেস্ট হাউস থেকে আমাদের ফরেস্ট বাংলো যাওয়ার পথে বাঁদিকে পেলাম এই নীলগাইকে। সযত্নে রাখা হয়েছে তাকে একটি ঘেরানো জায়গায়। পাশেই পাখিরালয়, নানা রকমের দেশি বিদেশি পাখি এই পাখিরালয়ে দেখতে পাবেন। বেথুয়াডহরি অভয়ারণ্যকে বিদায় জানাবার পূর্বে আমরা দেখে নিলাম এই প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র বা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। আজকে বন্ধ থাকবে। প্রায় ২৭ কিলোমিটার দূরে পলাশীর প্রান্তরে, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই সেই পলাশীর প্রান্তর যেখানে ১৭৫৭ সালে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল শেষবারের মতন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই পলাশীতেই যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের ২৩শে জুন তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। পলাশীর মনুমেন্টের পেছন দিক দিয়ে গ্রামের রাস্তা ধরে এখন আমরা এগোচ্ছি। গ্রামের রাস্তা সরু হয়ে গিয়ে মিশেছে আলপথে। আলপথ ধরে এগোলেই ক্ষেতের পর ক্ষেত, কি নেই সেখানে, সর্ষে, বেগুন, কুমড়ো, ধান ক্ষেত, যখন যার সময় আর কি। পথে সামনাসামনি হলাম এই চাষির সাথে।
এইটা পটল ছিল, এই যে কেটে ফেলেছে, হুম। এটা সেচ দিয়ে দিতে হবে, দিয়ে আবার গোড়া থেকে বেরোবে পটল। পটল আছে গাছে? পটল ছিল আর ওদের হলো এইবার। সব পটল শেষ। আমি তো দুটো পটল নিয়ে যেতাম। না না এইবার এইটা না, এখন আর না, এই যে কেটে ফেলেছে লতা, এই সাদা হয়ে পড়ে আছে। আমি কি নিয়ে যাব তোমার? এবার তার একটা আমাকে কিছু দাও। মেঘের জলের সাদা এইবার তুমি আমার কথা শোনো, আমাকে একটা এখানে কিন্তু নাই তো, এই তো রায় গাছ আমার, ওই যে নিরাজ, এদের রায় বড় হয়ে গেছে, আর আমার ছোট ছোট চারা ওই নিরাজ। তাহলে কিছুই আমাকে দিতে পারবে না। হ্যাঁ, ঘাস হয়ে ছিল এখানকার জমিতে। হ্যাঁ, আমি তোমার এখানকার ওই অনেক দূরের জমিতে ছিল যে কাঁচা কলা ফলা, কিন্তু বহু দূরে ছিল। ভালো লাগে আমার গ্রাম। পলাশির যুদ্ধের ইতিহাসে যেমন আমরা সন্ধান পাই মীর জাফরের মতো বিশ্বাসঘাতকের, ঠিক তেমনই অন্যদিকে উঠে আসে এক ঝাঁক বীর সৈন্যদের নাম, যারা মীর জাফরের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও তাদের শেষ রক্তবিন্দু অবধি লড়ে যান লর্ড ক্লাইভের ইংরেজ বাহিনীর সাথে। কি চাষ হচ্ছে এটা? এগুলো তো কুমড়োর শাক। হ্যাঁ? কুমড়ো না এগুলো? হ্যাঁ? কার তোমার? তোমার ক্ষেত? না না, ওটা আমার, এটা কার ক্ষেত? এটা অন্য লোক। আমি নেব একটা ডোগা, কি করবে? বাড়ি নিয়ে যাব। তাহলে আমি ওটা দেখে আসি, তারপর নেব। এমনই দিন বীর হলেন বক্সি মীর মদন, বাহাদুর আলী খান এবং হয়ে সিং হাজারি। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি বক্সি মীর মদন বাকি দুজন বীরকে নিয়ে নেতৃত্ব দিয়ে শেষ চেষ্টা করেছিলেন বাংলাকে বাঁচানোর, কিন্তু শেষ রক্ষার হয়নি, কারণ যুদ্ধের আগেই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সিংহভাগ নবাবকে হাত করে ফেলেছিল ক্লাইভ বাহিনী। এই পলাশির প্রান্তরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুদ্ধরত এই তিন বীর। তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয় এই স্মৃতিসৌধ। এই স্থাপত্যটিকে অনেকেই ভুল করে ভেবে ফেলেন মীর মদনের সমাধি হিসেবে, তা কিন্তু নয়। মীর মদনকে সমাধিস্থ করা হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরের কাছে ভাগীরথী নদীর নিকটবর্তী একটি জায়গায়। আজও এই অকুতভয় বাংলার বীর শায়িত আছেন সেখানে গর্বের সাথে। পলাশির মনুমেন্টের একটু আগেই পাকা রাস্তাটি বাঁক খেয়ে চলে গেছে ভাগীরথীর পারে। নদীর এত কাছে এসে তার সাথে দেখা হবে না, তা কি করে হয়? চলে এলাম আমরা ভাগীরথীর পারে। এখানকার ফেরি সার্ভিসে শুধু মানুষ নয়, বড় বড় গাড়িও পার হয়ে যায় ওপারের রামনগরে। আজ কালী ঠাকুর বিসর্জনের দিন। দেখুন, সামনেই একটি বাড়ির পুজোর ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছে। বেলা গড়িয়ে এখন বিকেল। সূর্যের সাথে সাথে আমরাও পলাশীকে বিদায় জানিয়ে রওনা হলাম কলকাতা ফেরার পথে।